হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বি ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 10 পেপারটি রয়েছে মুঘল যুগের ভারত, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিলেন। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই আলোচনার শেষে এর উত্তরটি তোমাদেরকে আমি প্রোভাইড করব। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারের যে সাজেশন এবং তোমাদের বাকি যে সিসি 9, সিসি 8 এবং এসএসসি B2 পেপারটির সাজেশন আমি আমার চ্যানেলে আপলোড করেছি। তোমরা সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নেবে এবং প্রতিটি সাজেশনের প্রতিটি প্রশ্ন ধরে ধরে আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করব তোমাদের এই সাবজেক্ট রিলেটেড এক একটি কোশ্চেন। তাই আমার এই অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলটি তোমাদের জন্য ভীষণ ভীষণ উপকারী, হেল্পফুল হতে চলেছে। তোমরা তো সাবস্ক্রাইব করবেই, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রশ্নটি হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেবের ভূমিকা। তো ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিলেন মুঘল সাম্রাজ্যের পতনে? অনেকখানি দায়ী ছিলেন। কতটা দায়ী ছিলেন সেটা আমরা তার আলোচনার ভিতরে ডিটেলসে আলোচনা করব। দেখো, স্যার যদুনাথ সরকার, ভিনসেন্ট স্মিথ এবং আশীর্বাদী লাল শ্রীবাস্তব এই তিন ঐতিহাসিক স্বীকার করে নিয়েছেন যে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেব মূলত দায়ী। কারণ ঔরঙ্গজেব ব্যক্তিগতভাবে অনেক দক্ষ, পরিশ্রমী হওয়া সত্ত্বেও তার কিছু কিছু নীতি বা নিয়ম যেটি মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যায় এবং ঔরঙ্গজেবের বিরুদ্ধে যায়, তার পতন ডেকে আনে। এ ব্যাপারে প্রথমেই বলতে হয় যে ঔরঙ্গজেব ছিলেন খুবই সন্দেহবাতিক একজন ব্যক্তি। তিনি কাউকেই বিশ্বাস করতেন না, এমনকি নিজের পুত্রদেরকেও বিশ্বাস করতেন না এবং প্রশাসনের সমস্ত খুঁটিনাটি বিষয় তিনি নিজে লক্ষ্য রাখতেন এবং প্রতিটি বিষয় তিনি নিজেই নির্দেশ দান করতেন। সরকারি কর্মচারীরা ছিল বা মন্ত্রীরা ছিল শুধুমাত্র কেরানি। তারা কোনো গুরুত্বপূর্ণ সময়ে বা বিপদের সময়ে তারা কিন্তু এই সম্রাট বা বাদশাহের মুখাপেক্ষী হয়ে থাকতেন। তারা নিজেরা কোনো রকম ডিসিশন কিন্তু নিতে পারতেন না। তাই দেখা যায় যে ঔরঙ্গজেব যখন দক্ষিণ ভারতে প্রায় 25 বছর ছিলেন, ঠিক সেই সময় উত্তর ভারতের প্রশাসন একেবারে শিথিল হয়ে যায়, স্থাণু হয়ে যায়, জড়বৎ হয়ে পড়ে। ঔরঙ্গজেবের পর তার পুত্র দ্বিতীয় বাহাদুর শাহ প্রবীণ বয়সে সিংহাসনে বসলেও তিনি কিন্তু রাজনৈতিক এবং প্রশাসনিক যে দক্ষতা তার কিছুই ছিল না। ফলে মুঘল সাম্রাজ্য কিন্তু আস্তে আস্তে পতনের দিকে এগিয়ে যায়। তাই এইসবের পিছনে ঔরঙ্গজেবের যে দায়িত্ব বা ভূমিকা ছিল সেটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। এখন ঔরঙ্গজেবের এই কতখানি দায়ী মুঘল সাম্রাজ্যের পতনে সেটি আমরা 3টি পয়েন্টের মধ্যে দিয়ে আলোচনা করবো। দেখো, ধর্মনীতি, রাজপুত নীতি এবং দাক্ষিণাত্য নীতি, এই 3টে নীতি কিন্তু আলাদা করে আবার পড়তে হয় এবং এগুলো আলাদা করে আবার বড়তে প্রশ্ন আসতে পারে। তো ঔরঙ্গজেবের জীবনে 3টে নীতি প্রশ্ন, ঔরঙ্গজেবের উপর থেকে 3টে প্রশ্ন হয়। তার ধর্মনীতি হয়, রাজপুত নীতি হয়, দাক্ষিণাত্য নীতি হয় এবং মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেব কতটা দায়ী ছিলেন, আজকের যে প্রশ্নটি, এই 4টি প্রশ্ন অল ওভার ঔরঙ্গজেবের উপরে আমাদের বড়তে পড়তে হয়। এই 3টে নীতি যদি আমরা আলোচনা করি তাহলে দেখবো যে 3টে নীতি তিনি ব্যর্থতার মুখ দেখেছিলেন এবং 3টি নীতি ছিল তার বিরুদ্ধে গিয়েছিল 3টি নীতি, এবং এই 3টি নীতি সাম্রাজ্যের পতন ডেকে নিয়ে আসে। তো ঔরঙ্গজেব যখন প্রথমে যেটা আলোচনা করতে হয় ঔরঙ্গজেবের ধর্মনীতি। দেখো, ঔরঙ্গজেবের ধর্মনীতি বলতে ঔরঙ্গজেব সিংহাসনে বসার পর তিনি যে একটা দেশটাকে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন, একটা ইসলামের রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন এই ভারতবর্ষকে। এখানে হিন্দু প্রধান দেশ হলেও তিনি এই দেশটাকে দারুল ইসলামে পরিণত করতে চেয়েছিলেন এবং পরিণত করার পাশাপাশি ইসলামের যে অনুশাসনগুলি আছে সেগুলো এই দেশে তিনি সেটাকে প্রয়োগ করতে চেয়েছিলেন। ফলে তিনি নানা রকম বিধি নিষেধ আরোপ করেন হিন্দুদের উপর, হিন্দুদের নানা রকম নিয়ম নীতি তিনি বন্ধ করে দেন এবং হিন্দুদের উপরে প্রায় সিংহাসনে বসার 22 বছর পর তিনি কিন্তু জিজিয়া কর, 1579 খ্রিস্টাব্দে তিনি এই জিজিয়া কর কিন্তু চালু করেন এবং 1571 খ্রিস্টাব্দে তিনি একটি ঘোষণা মারফত বা একটি ঘোষণা জারি করে যত সরকারি কর্মচারী ছিল, হিন্দু কর্মচারী যেমন পেশকার, কানুনগো, এরকম যারা জমির খাজনা আদায় করতেন যেসব কর্মচারী, তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করেন এবং সেই জায়গায় তিনি মুসলিম যে কর্মচারী তাদেরকে কিন্তু নিয়োগ করেন। তা এগুলো তার এই ধর্মনীতির ক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। অ্যাকচুয়ালি তার এই ইসলামিক রাষ্ট্র পরিণত করার যে তাগিদ বা তার যে প্রচেষ্টা, এর জন্য কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দু জনগণ তারা আতঙ্কিত হয়ে পড়ে। তারা এই
সম্রাটের তখন তারা বিরোধিতা করতে থাকে। আমরা এর আগের যে সম্রাট রয়েছে আকবর, তার ধর্মনীতি যদি আমরা দেখি তা দেখবো যে আকবর কিন্তু ধর্ম সহিষ্ণু নীতি গ্রহণ করেছিলেন এবং তিনি একটা ধর্ম সমন্বয়ের নীতি গ্রহণ করেছিলেন এবং তার ভিতর দিয়ে তিনি কিন্তু একটা জাতীয় সম্রাটে পরিণত হয়েছিলেন। আর আকবরের এই নীতি থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছিলেন ঔরঙ্গজেব। তিনি ধর্মীয় গোড়ামির দ্বারা, ধর্মীয় সংকীর্ণতা দ্বারা পরিচালিত হয়েছিলেন। তিনি ছিলেন একজন গোড়া সুন্নি মুসলমান। এই জন্য তিনি শিয়া মুসলিমদের পরেও কিন্তু অত্যাচার করেছিলেন এবং পাশাপাশি আমরা দেখব যে জাত, সতনামি, বুন্দেলা এইসব ধর্মীয় সম্প্রদায়কে তিনি ক্ষিপ্ত করে তুলেছিলেন এবং তারাও কিন্তু এই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে গিয়ে তারা বিদ্রোহ ঘোষণা করে। এছাড়া ঔরঙ্গজেব, আমরা দেখেছি যে ঔরঙ্গজেব শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন। এই হত্যা করার ফলে পুরো শিখ জাতি এই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে চলে যায় এবং ঔরঙ্গজেবের মৃত্যুর পর তার উত্তরাধিকারীদের আমলে এই শিখরা খুব শক্তিশালী হয়ে ওঠে এবং পাঞ্জাব একসময় কিন্তু স্বাধীন হয়ে যায়। তো এইসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে এই ধর্মনীতিতে। অ্যাকচুয়ালি ঔরঙ্গজেব যখন সিংহাসনে বসে তখন ভারতবর্ষে শুরু হয়ে যায় ধর্মীয় নির্যাতনের যুগ। হ্যাঁ, তিনি হিন্দুদের অনেক মন্দির ধ্বংস করেছিলেন। ধর্মীয় গোড়ামির দ্বারা পরিচালিত হয়ে, উলেমারদের দ্বারা বশীভূত হয়ে তিনি কিন্তু অনেক মন্দির ধ্বংস করেছিলেন। রাজপুতনায় প্রায় 200-র উপরে মন্দির তিনি ধ্বংস করেছিলেন। যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি বৃন্দাবনের গোবিন্দজিউয়ের মন্দির, মথুরার কেশবনাথের মন্দির, গুজরাটের সোমনাথের মন্দির, বারাণসীর কেশবনাথের মন্দির, এরকম একাধিক মন্দির কিন্তু তিনি ধ্বংস করেছিলেন। এছাড়া তার কর্মচারীরা অতি উৎসাহের বশে সম্রাটকে সন্তুষ্ট করার জন্য তারাও কিন্তু মন্দির ধ্বংস করেছিলেন সম্রাটের অনুমতি বা আদেশ উপেক্ষা করে। এছাড়া ঔরঙ্গজেব বিভিন্ন ফরমান জারি করে হিন্দু মন্দিরের যে সংস্কার সেটা বন্ধ করে দেন, নতুন মন্দির নির্মাণ সেটাও বন্ধ করে দেন। তাহলে বোঝাই যাচ্ছে যে তার ধর্মীয় নীতি কিন্তু হিন্দুদের বিরুদ্ধে যায়, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে যায়। এই জন্য তারা এই মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে কিন্তু বিদ্রোহ ঘোষণা করে। দেখো এখানে একটা কথা বলা হয়েছে যে পরস্পর বিরোধী মতবাদ। পরস্পর বিরোধী মতবাদ বলতে ঔরঙ্গজেবের এই ধর্মনীতি নিয়ে একটি পরস্পর বিরোধী দুটি মতবাদ রয়েছে। যেমন ভিনসেন্ট স্মিথ, যদুনাথ সরকার, JN চৌধুরী, ডক্টর রামশরণ শর্মা, হ্যাঁ, এনারা বলছেন যে ঔরঙ্গজেব এই দেশটাকে একটা ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন এবং তিনি এই দেশটাকে একটা ধর্মাশ্রয়ী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন। শাসনতন্ত্রটাকে ধর্মকে কেন্দ্র করে শাসনকে তিনি পরিচালনা করতে চেয়েছিলেন। এই জন্য এটা করতে গিয়ে তিনি এই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মানে অপ্রিয় পাত্রে পরিণত হন এবং তারা তাদের বিরোধিতার মুখোমুখি হন। কিন্তু এই মতের বিরোধিতা করছেন আরেক দল ঐতিহাসিক, যেমন ইরফান হাবিব বলা যায়, যেমন বলা যায় আতাহার আলী, সতীশ চন্দ্র, JM জাফর, এনারা কিন্তু এই মতের বিরোধিতা করছেন। তারা বলছেন যে এই যে ধর্মীয় বিদ্রোহগুলো হয়েছিল, জাট, সটনামি, বুন্দেলা, শিখ, এই বিদ্রোহগুলির পিছনে কোনো ধর্মীয় কারণ ছিল না বা এগুলোর পিছনে শুধুমাত্র হিন্দু বিদ্বেষ বা হিন্দু বিরোধিতা ছিল না, এর পিছনে ছিল অর্থনৈতিক এবং রাজনৈতিক কারণ এবং এই বিভিন্ন সম্প্রদায়গুলির ভিতরে যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্বগুলোই কিন্তু ছিল এদের বিদ্রোহের কারণ। এর পিছনে ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি কিন্তু দায়ী ছিল না। এখানে একটা কথা বলা হচ্ছে যে এই যে জিজিয়া কর চালু করেন ঔরঙ্গজেব, তিনি কিন্তু প্রায় সিংহাসনে বসার 21 বছর পর গিয়ে তিনি এই জিজিয়া কর চালু করেন। তাহলে এতদিন তিনি করেননি কেন? JM জাফর বলছেন যে 21 বছর পর, সিংহাসনে বসার 21 বছর পর তিনি এই জিজিয়া কর চালু করেন, প্রথমে কিন্তু করেননি। সতীশচন্দ্র বলছেন যে ইসলামী শাস্ত্রের সুপণ্ডিত ঔরঙ্গজেব, সুপণ্ডিত হয়েও কিন্তু তিনি প্রথমে জিজিয়া কর চালু করেননি। পরবর্তীকালে দাক্ষিণাত্যে যে বিদ্রোহ দমন করতে গিয়ে তার অর্থের প্রয়োজন হয় এবং যে সামরিক সংকট দেখা দেয়, অর্থনৈতিক সংকট দেখা দেয়, সেই সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি এই জিজিয়া কর চালু করেন। কারণ জিজিয়া করের ভিতর দিয়ে প্রায় 4-8 কোটি টাকা কিন্তু রাজস্ব আদায় হতো। তো এই হিউজ পরিমাণ টাকাটা আদায় করার জন্য তিনি এই সিংহাসনে বসার 21 বছর পরে এই জিজিয়া কর চালু করেন। এর পিছনে কোনো ধর্মীয় কারণ ছিল না। তাই ধর্ম নিয়ে যে বিষয়গুলো বললাম, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে হবে এই ধর্মীয় নীতিতে। এর পরের যে পয়েন্ট আছে দেখো, রাজপুত নীতি। তা ঔরঙ্গজেবের রাজপুত নীতিও তার বিরুদ্ধে যায়, তার একটি মারাত্মক ভুল ছিল এই তার এই রাজপুত নীতি। এর আগে আকবরের সময় আমরা দেখেছি যে আকবর রাজপুতদের মুঘল রাষ্ট্রের মিত্রতে পরিণত করেন, তাদেরকে মুঘল রাষ্ট্রের সহযোগী একটি শ্রেণীতে পরিণত করেন এবং তারা হয়ে ওঠেন মুঘল সাম্রাজ্যের একটা প্রধান স্তম্ভ।
ভারতের মুঘল সাম্রাজ্যের বিস্তার এবং তার আয়তন বৃদ্ধি করার ক্ষেত্রে এই রাজপুতরাই কিন্তু প্রধান সহযোগী হয়ে উঠেছিলেন এবং আকবর তাদের সাথে মৈত্রীর বন্ধন তৈরি করেন। তাদের সাথে যদুনাথ সরকার, ঈশ্বরী প্রসাদ, ভিনসেন্ট স্মিথ এবং আরো রামশরণ শর্মা, আরো অনেক ঐতিহাসিকরা বলছেন যে আকবরের যে উদার ধর্মীয় নীতি বা আকবরের যে মিত্রতার নীতি, এখানে বলা হচ্ছে যে উদার নীতি, আকবরের যে উদার নীতি, এই নীতির প্রশংসা করছেন এরা এবং এই নীতির মধ্য দিয়ে রাজপুতদেরকে তিনি একটি প্রধান শক্তি বা স্তম্ভে পরিণত করেছিলেন। কিন্তু ঔরঙ্গজেব যে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এদেশে ইসলামের দেশে পরিণত করতে চেয়েছিলেন ভারতবর্ষকে, তার ভিতর দিয়ে তিনি এদেশের যে রাজপুত জাতি তাদেরকে শত্রুতে পরিণত করেন এবং তাদের বিরোধিতার সম্মুখীন হন। যদিও পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে আতার আলী, ইরফান হাবিব, সতীশ চন্দ্র, জেমস জাফর, এনারা বলছেন যে এই যে রাজপুতদের বিরোধিতা করার কথা বলা হচ্ছে ঔরঙ্গজেবের, এটা সত্যি নয়। কারণ এই রাজপুত জাতিরা বিরোধিতা করেছিল, এর পিছনে কোনো ধর্মীয় কারণ ছিল না বা ঔরঙ্গজেব দায়ী ছিলেন না। হ্যাঁ, এর পিছনে মূল কারণ ছিল রাজপুতদের যে বিভিন্ন আভ্যন্তরীণ দ্বন্দ্ব, মানে অন্তর্দ্বন্দ্ব এবং বিভিন্ন রাজনৈতিক সংকট এই রাজপুতদের বিরোধিতার কারণ ছিল। তাই এই রাজপুত নীতি নিয়ে আলোচনা করতে হবে, যে রাজপুত নীতি ছিল একটা ব্যর্থ নীতি ঔরঙ্গজেবের। তার আগে ধর্মনীতি, এবার রাজপুত নীতি। এরপরে যে পয়েন্টটা আলোচনা করতে হবে সেটি হচ্ছে দাক্ষিণাত্য নীতি। দেখো, দাক্ষিণাত্য নীতি ঔরঙ্গজেবের একটা বিপর্যয়কারী নীতি বলা যায় এক কথায়। কারণ তিনি দক্ষিণ ভারতে বিজাপুর, গোলকুন্ডা এই দুটো রাজ্য জয় করতে গিয়েছিলেন এবং মারাঠাদের দমন করতে গিয়েছিলেন। দমন করতে গিয়ে তিনি জীবনের 25 বছর তিনি সেই জায়গায় ব্যয় করেন এবং তিনি প্রচুর সময়ও সেখানে ব্যয় করেন, প্রচুর অর্থ ব্যয় করেন, কিন্তু ফলাফল ছিল শূন্য। এটা কিন্তু তার সাম্রাজ্যের একটা পতন ডেকে নিয়ে এসেছিল। তাই এখানে ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলছেন যে দাক্ষিণাত্য ছিল ঔরঙ্গজেবের সাম্রাজ্যের মানে সমাধিস্থল, তার জীবন এবং তার সম্পত্তির সমাধিস্থল ছিল এই দক্ষিণ ভারতে। তার এই নীতি মানে দাক্ষিণাত্য নীতি ছিল তার সাম্রাজ্যের সমাধিস্থল, এ কথা তিনি বলছেন। এরপরে এলফিনস্টোন এবং ভিনসেন্ট স্মিথ আরেকটি কথা বলছেন যে বিজাপুর এবং গোলকুন্ডা যে জয় করেছিলেন এটি ছিল তার একটা মারাত্মক ভুল। কেন ভুল? কারণ এই দুই রাজ্যের যারা কর্মচ্যুত সৈনিক, তারা পার্শ্ববর্তী মারাঠা সাম্রাজ্যে মারাঠা রাজ্যের সৈনিকের পদে তারা গিয়ে অংশগ্রহণ করে এবং সেই মারাঠা শক্তিকে কিন্তু আরো বেশি শক্তিশালী করে তোলে। এছাড়া এই দক্ষিণ ভারতে দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে উত্তর ভারত অবহেলিত হয়, উত্তর ভারতের প্রশাসন শিথিল হয়ে যায়। হ্যাঁ, এবং উত্তর ভারতের এই দীর্ঘদিন যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু শস্য ক্ষেত্র, অর্থনীতি, হ্যাঁ, প্রশাসন সব কিছু কিন্তু ধ্বংসের দিকে এগোতে থাকে। বিভিন্ন আঞ্চলিক যারা সামন্ত প্রভু, আঞ্চলিক যারা শাসনকর্তা, তারা স্বাধীন হয়ে যায়। সেনাবাহিনীর বেতনের অভাবে সেনাবাহিনী বিদ্রোহ করতে থাকে, প্রশাসন নিষ্ক্রিয় হয়ে পড়ে। উত্তর ভারতে এক কথা একটা অচল অবস্থা তৈরি হয়। এছাড়া এই যে দক্ষিণ ভারতের এই রাজ্য দুটি জয় করার পর, বিজাপুর এবং গোলকুন্ডা এই দুটি রাজ্য জয় করার পরে সাম্রাজ্য একটা বিশাল আকার ধারণ করে। কাবুল থেকে কাশ্মীর, কাবুল থেকে চট্টগ্রাম আর কাশ্মীর থেকে কাবেরী নদী, এত বড় একটা সাম্রাজ্য কিন্তু একটা কেন্দ্র থেকে শাসন করা কারোর পক্ষেই সম্ভব নয়। তাই এটাই ছিল যেন অনেকটা ঔরঙ্গজেবের সেই পতনের শুরু। এই জায়গা থেকে কিন্তু তার পতনটা শুরু হয়ে যায়। এছাড়া এই দক্ষিণ ভারতে তার যে মারাঠা নীতি, সে মারাঠা নীতি তার ভুল ছিল। তিনি শিবাজির সাথে একটা সন্ধি করেন, পুরন্দরের সন্ধি শেষ পর্যন্ত, এবং তাকে আবার মানে তার দুর্গে বন্দী করে রাখে। সেখান থেকে কিন্তু তিনি পালিয়ে যান, পালিয়ে গিয়ে আবার ঔরঙ্গজেবের বিরুদ্ধে সে একের পর এক যুদ্ধ করতে থাকে। হ্যাঁ, তাকে মারাঠা সাম্রাজ্যকে প্রায় ধরাশায়ী করে ফেলে এই মারাঠা বীর শিবাজি। তা এটা তার একটা ভুল নীতি ছিল, মারাঠা নীতি। তা অল দেখা যাচ্ছে যে দক্ষিণ ভারতে তার এই নীতি ছিল বিপর্যয়কারী একটা নীতি। তাই এই দাক্ষিণাত্য ক্ষত বলা হয় তার জীবনে এই দাক্ষিণাত্য নীতিটাকে। যেমন স্পেনীয় ক্ষত ফরাসি সম্রাট নেপোলিয়নের পতন ডেকে নিয়ে এসেছিল, ঠিক সেরকম বলা হয় যে দাক্ষিণাত্য ক্ষত ঔরঙ্গজেবের জীবনে কিন্তু পতন ডেকে নিয়ে এসেছিল। এগুলোকে কিন্তু এখানে উল্লেখ করতে হবে দাক্ষিণাত্য নীতিতে। এরপরে দেখো আমরা একটা উপসংহার লিখবো। সেই উপসংহারে দেখো, বর্তমানে সতীশচন্দ্র, পার্সিভাল স্পিয়ার এবং আতাহার আলী নতুন তথ্যের সাহায্যে দেখাতে চাইছেন যে এই যে জাট, বুন্দেলা, সতনামি, হ্যাঁ, এইসব এরা যে বিদ্রোহ করেছিল, এই বিদ্রোহের পিছনে কোনো ধর্মীয় কারণ ছিল না, এর পিছনে ছিল নানা রকম অর্থনৈতিক কারণ। এছাড়া যে সমগ্র রাজপুতনা কিন্তু ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করেনি। মেবার আর মারওয়ার ঔরঙ্গজেবের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু বুন্দি, বিকানির এইসব রাজপুত রাজ্যগুলি কিন্তু ঔরঙ্গজেবের বশ্যতা স্বীকার করে নেয়, ঔরঙ্গজেবের সাথে মিত্রতা করে। তাই
বলা হচ্ছে যে এই মুঘল সাম্রাজ্যের পতনের পিছনে সাম্রাজ্যের যে অর্থনৈতিক দুর্বলতা সেটাই ছিল মূল কারণ, এবং এর যে সাংগঠনিক যে ত্রুটি সেটাই ছিল প্রধান কারণ। এবং এই সংগঠনটি গড়ে ওঠে কোনো একজনের দ্বারা নয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির হাত ধরে এই সংগঠন কিন্তু গড়ে ওঠে। সেখানে ঔরঙ্গজেবকে একাভাবে দায়ী করা যায় না। এই জন্য মুঘল সাম্রাজ্যের পতনের পিছনে অর্থনৈতিক কারণ, হ্যাঁ, জাগিরদারি সংকট এবং তাকে কেন্দ্র করে যে অভিজাতদের মধ্যে দলাদলি, এই বিষয়গুলি ছিল প্রধান। একা কিন্তু ঔরঙ্গজেব দায়ী ছিলেন না। সাম্প্রতিককালে গবেষণার ভিত্তিতে সতীশচন্দ্র, পার্সিভাল স্পিয়ার, জি এম জাফর, ইরফান হাবিব তারা এই বক্তব্য কিন্তু তুলে ধরছেন। আতাহার আলী এই বক্তব্যগুলো আমাদের সামনে তুলে ধরছেন। তাহলে দেখো, একটা যদি শর্টকাটে আমরা দেখি যে ঔরঙ্গজেবের কতটা দায়ী মুঘল সাম্রাজ্যের পতনে, তার ধর্মীয় নীতি প্রথমে আলোচনা করতে হবে। আর সেখানে আমরা দেখতে পাচ্ছি তার ধর্মীয় নীতি ভারতবর্ষে বিভিন্ন জাতির বিরূপতার কারণ হয়েছিল, বিভিন্ন জাতি তার ধর্মীয় নীতির প্রতিবাদ করেছিল, এটা একটা কারণ। রাজপুত নীতি আকবরের নীতি থেকে তিনি সরে যান এবং রাজপুত জাতিকে তিনি শত্রু জাতিতে পরিণত করেন। দাক্ষিণাতে 25 বছর কাটান এবং একটা প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেন এবং নিষ্ফল যুদ্ধে প্রায় 25 বছর সেখানে ব্যয় করেন এবং তার ফলাফল হয় শূন্য। আর এই সময় উত্তর ভারতে তার অনুপস্থিতির কারণে উত্তর ভারতের প্রশাসন শিথিল হয়ে যায়। তাই দেখা যাচ্ছে যে এই যে দাক্ষিণাত্য ক্ষতই তার একমাত্র সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল। উপসংহারে একটা লিখতে হবে, একটা কনক্লুশন লিখতে হবে। সেই জায়গায় কিন্তু এই সাম্প্রতিককালের যে গবেষণা করেছেন স্পিয়ার, সতীশচন্দ্র এবং আতাহার আলী, তারা নতুন তথ্যের আলোকে দেখাতে চাইছেন যে একা ঔরঙ্গজেব দায়ী নয়, আরো অনেক ব্যক্তি দায়ী, মানে অনেকগুলো কারণ দায়ী ছিল মুঘল সাম্রাজ্যের পতনে। একটা বড় সাম্রাজ্য পতনের জন্য কোনো একজন ব্যক্তি দায়ী হতে পারে না, অনেকগুলো কারণের সমন্বিত রূপ থাকে এই একটা সাম্রাজ্যের পতন। তো সেক্ষেত্রে অর্থনৈতিক সংকট, জায়গিরদারি সংকট, আভ্যন্তরীণ দলাদলি, সাংগঠনিক ত্রুটি, সাম্রাজ্যের বিশালতা, পরবর্তী যারা সম্রাটরা এসেছিলেন তাদের অযোগ্যতা, এরকম আঞ্চলিক শাসনকর্তাদের বিদ্রোহ, এরকম সামরিক বাহিনীর দুর্বলতা, বিভিন্ন কারণের সমন্বিত রূপ ছিল মুঘল সাম্রাজ্যের পতন। একা ঔরঙ্গজেব দায়ী ছিলেন না, তো এটাও কিন্তু উপসংহারে উল্লেখ করতে হবে। তাই এই নোটসটা 10 নম্বরে তোমাদেরকে রেডি করতে হবে, আর প্রায় 500 ওয়ার্ডে আমি সেই নোটসটা তোমাদের জন্য লিখেছি হাতে লিখে। এখন সেই নোটসটা নিয়ে আমরা অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 4th সেমিস্টার সিসি 10, প্রশ্নমান 10, মুঘল সাম্রাজ্যের পতনের ঔরঙ্গজেব কতখানি দায়ী ছিলেন। এর উত্তরটি এইভাবে লিখবে: স্যার যদুনাথ সরকার, ডক্টর শ্রীবাস্তব, ভিনসেন্ট স্মিথ প্রমুখ ঐতিহাসিকরা মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবকে নানাভাবে দায়ী করেন। বলা হয় যে ব্যক্তিগতভাবে দক্ষ পরিশ্রমী হওয়া সত্ত্বেও তিনি এমন কিছু নীতি অবলম্বন করেন যার ফলে মুঘল সাম্রাজ্যের পতন অবসম্ভাবী হয়ে পড়ে। এ ব্যাপারে প্রথমেই ঔরঙ্গজেবের সন্দিগ্ধ চিত্ততার কথা বলা যায়। তিনি কাউকেই বিশ্বাস করতেন না, এমনকি নিজ পুত্রদেরও নয়। প্রশাসনের প্রতিটি খুঁটিনাটি কাজ তিনি নিজে দেখতেন বা পরিচালনা করতেন। তার মন্ত্রীরা নিছক কর্ণিক ব্যতীত অন্য কিছু ছিলেন না। বিপদকালে তারা নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেন না, তারা সম্পূর্ণভাবে বাদশার মুখাপেক্ষী হয়ে থাকতেন। তিনি যখন দাক্ষিণাত্যে বিজাপুর, গোলকুন্ডা ও মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন তখন সমগ্র উত্তর ভারতের প্রশাসন দুর্বল, অক্ষম, স্থাণু ও জড়বৎ হয়ে পড়ে। তার মৃত্যুর পর পুত্র বাহাদুর শাহ প্রবীণ বয়সে সিংহাসনে বসলেও তার কোনো রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না। এ ব্যাপারে ঔরঙ্গজেব তার দায়িত্ব অস্বীকার করতে পারেন না। পরের প্যারে দেখো, পরের প্যারে ধর্মীয় নীতি নিয়ে আলোচনা করা হবে। ঔরঙ্গজেবের ধর্মীয় নীতিকে সাম্রাজ্যের পতনের জন্য দায়ী করা হয়। সম্রাট আকবর উদার নীতি গ্রহণের মাধ্যমে হিন্দু মুসলমান সকলের শ্রদ্ধা অর্জন করে জাতীয় সম্রাটে পরিণত হয়েছিলেন। অপরপক্ষে ঔরঙ্গজেবের সিংহাসনে আরোহণের সঙ্গে সঙ্গে ভারতের ইতিহাসে ধর্মীয় নির্যাতনের যুগের সূচনা হয়। তিনি হিন্দুদের উপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেন, তাদের উপর জিজিয়া সহ নানা প্রকার বৈষম্যমূলক কর আরোপিত হয়। তার নির্দেশে হিন্দু দেব মন্দিরগুলিও ভাঙা হয়। একমাত্র রাজপুতনায় তিনি প্রায় 200টি মন্দির ধ্বংস করেন। কাশীর বিশ্বনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির, মথুরার কেশবনাথের মন্দির, বৃন্দাবনে গোবিন্দ জিউর মন্দির তিনি ধ্বংস করেন। সিংহাসনে বসার 22 বছর পর 1679 খ্রিস্টাব্দে তিনি হিন্দুদের উপর জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন। 1671 খ্রিস্টাব্দে তিনি এক নির্দেশ জারি করে হিন্দুদের কেরানি, পেশকার, কানুনগো প্রভৃতিদের চাকরি থেকে বহিষ্কৃত করেন এবং ওই সকল পদে মুসলিমদের নিয়োগ করার আদেশ দেন। কেবলমাত্র হিন্দুরাই নয়, গোড়া সুন্নি মুসলমান, জিন্দাপীর, শিয়া সম্প্রদায়ের উপরও নানা প্রকার অত্যাচার চালান। তার এই ভ্রান্ত নীতির ফলে রাজপুত, জাট, শিখ, বুন্দেলা প্রভৃতি জাতিগোষ্ঠী বিদ্রোহে অবতীর্ণ হয়। এই বিপ্লবের অগ্নি সাম্রাজ্যের ভিত্তিমূলে প্রবল আঘাত হানে। পরের প্যারা, ঔরঙ্গজেবের ধর্মনীতি নিয়ে দুটি পরস্পর বিরোধী ব্যাখ্যা প্রচলিত আছে। স্যার যদুনাথ সরকার, শ্রীবাস্তব, জেন চৌধুরী, ঈশ্বরী প্রসাদ, ভিনসেন্ট স্মিথ প্রমুখ ঐতিহাসিকরা মনে করেন যে ঔরঙ্গজেব
আকবর অনুসৃত উদার ধর্মীয় নীতি থেকে বিচ্যুত হয়ে ভারতে একটি ধর্মাশ্রয়ী সাম্রাজ্য গঠনে উদ্যোগী হন এবং এর ফলে সাম্রাজ্যের সর্বনাশ ডেকে আনেন। অপরপক্ষে আধুনিক ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার, সতীশচন্দ্র, আতাহার আলী, ইরফান হাবিব ফারুকি তার ধর্মনীতির ভিন্নতর ব্যাখ্যা দিয়েছেন। তাদের মতে এক বিশেষ রাজনৈতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ঔরঙ্গজেব তার ধর্মীয় নীতি গ্রহণ করেন। তাকে নিছক হিন্দু বিদ্বেষী বলে চিহ্নিত করা অযৌক্তিক। এস এম জাফর বলেন, তার রাজত্বকালের প্রথম 21 বছর জিজিয়া কর ছিল না, পরে তিনি উলেমাদের চাপেই এই কর প্রবর্তনে বাধ্য হন। ডক্টর সতীশচন্দ্র বলেন যে ইসলামী ধর্মশাস্ত্রে সুপণ্ডিত হয়েও ঔরঙ্গজেব জিজিয়া কর আরোপ করেননি। আসলে দাক্ষিণাত্যের রাজনৈতিক সংকট ও সামরিক ব্যয় বৃদ্ধির জন্যই জিজিয়া আরোপ করে তিনি পরিস্থিতি সামাল দিতে চান। তবে একথা ঠিক যে তিনি আকবরের সমদর্শী আদর্শ থেকে বিচ্যুত হয়েছিলেন এবং তার লক্ষ্য ছিল ভারতে মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার করে ইসলামের অনুশাসনগুলিকে কার্যকর করে তোলা। এর ফলে হিন্দু মনে আতঙ্ক সৃষ্টি হয় এবং তাকে সারা জীবন বিদ্রোহ দমনে ব্যয় করতে হয়। স্যার উলসলি হেগ বলেন যে ঔরঙ্গজেবের ধর্মনীতি সাম্রাজ্যের পক্ষে যথেষ্ট ক্ষতিকারক ছিল। এর ফলে সারা হিন্দুস্তানে বিপ্লবাগ্নি প্রজ্বলিত হয়। তার হিন্দু বিদ্বেষী নীতির ফলে যে মারাত্মক হয়েছিল সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। এর পরের প্যারায় দেখো রাজপুত নীতি। ঔরঙ্গজেবের রাজপুত নীতি ছিল আরেকটি মারাত্মক ভুল। আকবর রাজপুতদের প্রতি বন্ধুত্বের নীতি গ্রহণ করে তাদেরকে সাম্রাজ্যের প্রধান স্তম্ভে পরিণত করেছিলেন। সাম্রাজ্য রক্ষা, সাম্রাজ্য বিস্তারে রাজপুতদের ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ। ঔরঙ্গজেবের নীতির ফলে তিনি রাজপুতদের সাহায্য থেকে বঞ্চিত হন। রাজপুতদের সাহায্য পেলে উত্তর ভারত ও দাক্ষিণাত্যে বিদ্রোহ দমন করা হয়তো সহজতর হতো। তিনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করে শিখদের ঘোরতর শত্রুতে পরিণত করেন। তার উত্তরাধিকারীদের আমলে শিখদের স্বাধীনতা সংগ্রাম দুর্বার হয়ে ওঠে এবং পাঞ্জাব স্বাধীন হয়ে যায়। স্যার যদুনাথ সরকার, ঈশ্বরী প্রসাদ, ডক্টর শ্রী রাম শর্মা, ডক্টর ভিনসেন্ট স্মিথ, ডক্টর উলসলি হেইগ, ডক্টর পার্সিভাল স্পিয়ার, ডক্টর শ্রীবাস্তব প্রমুখ ঐতিহাসিকরা বলেন যে আকবর রাজপুতদের প্রতি উদার নীতি গ্রহণ করে তাদের মুঘল সাম্রাজ্যের অন্যতম প্রধান মিত্র সহযোগীতে পরিণত করেন। এক কথায় তারা ছিলেন মুঘল সাম্রাজ্যের স্তম্ভ স্বরূপ। এইসব ঐতিহাসিকরা বলেন যে সম্রাট ঔরঙ্গজেব আকবরের উদার নীতি থেকে বিচ্যুত হন এবং ভারতে ইসলামিক ধর্মতন্ত্র প্রতিষ্ঠার সংকীর্ণ নীতি গ্রহণ করে রাজপুতদের মুঘল সাম্রাজ্যের শত্রুতে পরিণত করেন। সাম্প্রতিককালে ডক্টর সতীশচন্দ্র, মোহাম্মদ আতাহার আলী, ডক্টর ঘনশ্যাম দাস শর্মা, ডক্টর ভার্গব উপরোক্ত বক্তব্যের তীব্র বিরোধিতা করে প্রমাণ করার চেষ্টা করেছেন যে নিছক ধর্মীয় সংকীর্ণতা বা হিন্দু বিরোধিতা নয়, ঔরঙ্গজেবের রাজপুত নীতির পশ্চাতে বিভিন্ন রাজনৈতিক কারণ ও রাজপুতদের অন্তর্দ্বন্দ্ব বিদ্যমান ছিল। এবার পরের প্যারায় দেখো, পরের কারণ যেটি রয়েছে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ছিল সাম্রাজ্যের পক্ষে বিপর্যয়কর। বিজাপুর, গোলকোন্ডা রাজ্য মারাঠাদের দমনের জন্য তিনি তার জীবনের 25 বছর দাক্ষিণাত্যে অতিবাহিত করেন। দাক্ষিণাত্যে তিনি একটি অকারণ ও দীর্ঘকালব্যাপী বৃথা যুদ্ধে তার জীবনের বহু মূল্যবান সময় ও প্রচুর অর্থ ব্যয় করেছেন। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে দাক্ষিণাত্য ঔরঙ্গজেবের দেহ ও সাম্রাজ্যের সমাধি স্থল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এলফিনস্টোনের মতে ঔরঙ্গজেব বিজাপুর ও গোলকুন্ডা জয় ছিল একটি মারাত্মক ভুল, কারণ এই রাজ্য দুটির কর্মচ্যুত হাজার হাজার অশ্বারোহী সেনা মারাঠা বাহিনীতে যোগ দিয়ে তাদের শক্তি বৃদ্ধি করে। দাক্ষিণাত্যে বিস্তীর্ণ অঞ্চল জয়ের পর মুঘল সাম্রাজ্য সর্বাপেক্ষা বিশাল আকৃতি ধারণ করে। কাবুল থেকে চট্টগ্রাম এবং কাশ্মীর থেকে কাবেরী পর্যন্ত বিস্তীর্ণ এত বড় সাম্রাজ্যকে একটিমাত্র কেন্দ্র থেকে একজন শাসকের পক্ষে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ছিল না। আপাত দৃষ্টিতে ঔরঙ্গজেব এই সময় সবকিছু লাভ করলেও প্রকৃতপক্ষে তখন থেকে সবই হারিয়ে গেল। এটা ছিল তার পতনের শুরু। দাক্ষিণাত্য এমনিতে ছিল উপদ্রুত এলাকা এবং এই উপদ্রুত অঞ্চলে নতুন প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করে সম্রাট নিজ সমস্যাকে আরো জটিল করে তোলেন। দীর্ঘদিন যুদ্ধের ফলে কৃষিকার্য, বনাঞ্চল, তৃণভূমি, গ্রামীণ শিল্প, ব্যবসা বাণিজ্য ধ্বংসপ্রাপ্ত হয়। জাগিরদাররা রাজস্ব আদায়ে ব্যর্থ হন। মানুষের বিবরণে এর সমর্থন পাওয়া যায়। রাজধানী থেকে সম্রাটের দীর্ঘ অনুপস্থিতির ফলে উত্তর ভারতের বিদ্রোহীরা মাথা তোলে, আমলারা স্বাধীন হয়ে পড়ে এবং প্রশাসন শিথিল ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে এবং সম্রাট কর্মচারীদের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দাক্ষিণাত্যের বিরামহীন যুদ্ধে রাজকোষ নিঃশেষ হয়ে যায় এবং সরকার দেউলিয়া হয়ে পড়ে। বেতনের অভাবে সেনাদল বিদ্রোহ ঘোষণা করে। প্রশাসনিক শাসনকর্তারা রাজস্ব পাঠানো বন্ধ করে দেয়। স্পেনীয় ক্ষত বা স্প্যানিশ আলসার যেমন ফরাসি সম্রাট প্রথম নেপোলিয়নের ধ্বংসের কারণ ছিল, তেমনি দাক্ষিণাত্য ক্ষত ডেকান আলসার ছিল ঔরঙ্গজেবের ধ্বংসের কারণ। দ্য ডেকান আলসার রুনিড ঔরঙ্গজেব। শেষ প্যারা, এটা উপসংহার। সাম্প্রতিককালে পার্সিভাল স্পিয়ার, ডক্টর সতীশচন্দ্র, ডক্টর আতাহার আলী প্রমুখ ঐতিহাসিক ও গবেষকরা নতুন তথ্যের ভিত্তিতে ভিন্নতর ব্যাখ্যা উপস্থাপনা করেছেন। তাদের মতে জাট, বুন্দেলা, সতনামি প্রভৃতি বিদ্রোহের পশ্চাতে ধর্মীয় কারণ নয়, অর্থনৈতিক কারণে ছিল মূল। সমগ্র রাজপুতনা ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করেনি, বিদ্রোহ করেছিল মেবার ও মারওয়ার, বুন্দি, বিকানির প্রভৃতি বহু রাজ্য ঔরঙ্গজেবের পক্ষে ছিল এবং এই সব ঐতিহাসিকরা ঔরঙ্গজেবের ভ্রান্ত নীতি অপেক্ষা সাম্রাজ্যের অর্থনৈতিক সংকটের উপর অধিকতর গুরুত্ব আরোপ করেছেন। তাদের মতে মোগল সাম্রাজ্যের পতনের জন্য দায়ী ছিল সাম্রাজ্যের অন্তর্নিহিত দুর্বলতা এবং সাংগঠনিক ত্রুটি। এই সংগঠন কোনো ব্যক্তি বিশেষের তৈরি নয়, এটি যৌথ প্রচেষ্টার দ্বারা
দীর্ঘদিন ধরে গড়ে ওঠে অর্থনৈতিক সমস্যা, জায়গিদারি সংকট এবং তার স্বাভাবিক পরিণতি হিসেবে অভিজাতদের দলাদলি সাম্রাজ্যকে দুর্বল করে দেয়। তাই সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবকে কখনোই এককভাবে দায়ী করা যায় না। তো এই ছিল মুঘল সাম্রাজ্যের পতনে ঔরঙ্গজেব কতখানি দায়ী সেই প্রশ্নের উত্তর। এই উত্তরটি কিন্তু খুব গুণমানে সমৃদ্ধ, অনেক তথ্য দিয়ে লেখা। তোমরা নোটটিকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। পারলে তোমরা স্যারকে দিয়ে, কলেজে স্যারকে দিয়ে যাচাই করে দেখে নিতে পারো নোটসটা কতটা ভালো হবে। তোমাদের বাকি আর অন্যান্য যেসব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো একের পর এক আমি এরকম ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপনা করবো। তাই আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা যারা এই ক্লাসে পড়ছো এবং তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে। তোমাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে।